Good evening, everybody. Welcome to the world of Mind Zone. And I'm expressing my love and wishes to all my beloved students who are now watching me. I am Bishit Patro. I have got an opportunity to depict something before you related to education on behalf of the Mind Zone. Today, I am going to approach, and the name of the approach is Strong Roots, written by APJ Abdul Kalam. আজকে স্ট্রং রুটসটা আমি তোমাদেরকে পড়াবো ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা। স্ট্রং রুটস, এটা আগে মানেটা আমি একটু ক্লিয়ার করে নিতে চাই। স্ট্রং মিন্স শক্তিশালী, রুটস কথার অর্থ হলো মূল। স্ট্রং রুটস মানে শক্তিশালী মূল। একটা গাছের শক্তি লুকিয়ে থাকে তার মূলের মধ্যে। তার মানে আমাদের মধ্যে একটা ধারণা সঞ্চার হচ্ছে যে এই টপিকটার মধ্যেও বোধহয় কোনো মূল সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা হয়ে যাচ্ছে, কিন্তু এই টপিকটার মধ্যে মূল বলতে বোঝানো যাচ্ছে দ্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অফ ডক্টর এপিজে আব্দুল কালাম। প্রত্যেকটা মানুষের সাফল্যের পিছনে তার পারিবারিক লালন পালন বা আপব্রিঙ্গিং একটা বড় ভূমিকা পালন করে। তার পিতামাতার ভূমিকা সবচেয়ে বেশি প্রাধান্য পায়, তারপর তার ফ্যামিলি মেম্বার্স এবং সেই সঙ্গে সঙ্গে টিচার্স। ডক্টর এপিজে আব্দুল কালাম একজন সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে, যিনি কিনা পরবর্তীকালে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন। এই একজন সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে থেকে একজন রাষ্ট্রপতি হওয়া, এই যে জার্নিটা, এই জার্নির পেছনে যদি কোনো মূল এবং কোনো মূলের শক্তি যদি লুকিয়ে থাকে, সেটা হচ্ছে তার পারিবারিক শক্তি। তার মা এবং তার বাবা, তাদের দুজনের যে আদর্শ, তাদের যে জীবনের মতাদর্শ, সেটা তাকে সারা জীবন ধরে অনুপ্রাণিত করে গেছে। এবং তিনি নির্দ্বিধায় বলেছেন এই টপিকের মধ্যে, এবং তিনি তার নিজের যে পার্সোনাল যে বুক দ্য উইংস অফ ফায়ার অটোবায়োগ্রাফি, সেখানেও তিনি বলেছেন তার জীবনে তার আদর্শ হচ্ছেন তার বাবা। এবং তিনি নিজে বলেছিলেন যে তার বাবার মধ্যে সেরকম শিক্ষা ছিল না, তাহলে তার বাবার মধ্যে সেরকম এডুকেশন ছিল না, কিন্তু তিনি তার বাবাকেই মনে করছেন যে তার জীবনের আদর্শ। এবং তিনি বলেছেন যে তিনি তার বাবাকে তার নিজের ব্যক্তিগত জীবনে এবং ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হি হ্যাজ ইমিটেড হিজ ফাদার অল থ্রু হিজ লাইফ। তিনি তার সমগ্র জীবনে তার বাবাকে তিনি অনুসরণ করে গেছেন। তাহলে তার সাফল্যের পেছনে তিনি হি ইজ আ গ্রেট নেম ইন দ্য ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তিনি বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতে তিনি একটি বিখ্যাত নাম। অ্যান্ড হি ওয়াজ গ্রেট সান অফ ইন্ডিয়া। ভারতের এক মহান সন্তান ছিলেন তিনি। তাহলে একজন সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে থেকে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতে একজন তারকা হওয়া, সেই সাথে সাথে রাষ্ট্রপতি হওয়া, এটা সোজা ব্যাপার নয়। এর পেছনে অবশ্যই একটা ড্রিম থাকে, স্বপ্ন থাকে, এবং সেই স্বপ্নটাকে লালন পালন করতে হয়,
এবং সেই স্বপ্নটাকে লালন পালন করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার পড়ে সেটা হলো আদর্শ, পারিবারিক শান্তি এবং পিতামাতার সহযোগিতা, যেটা তিনি তার সমগ্র জীবন ধরে পেয়েছেন। সেই জন্য টপিকটার নাম দেওয়া হয়েছে স্ট্রং রুটস, শক্তিশালী মূল। তাহলে মূল বলতে তিনি বোঝাতে যাচ্ছেন তার শক্তিশালী মূলটাই হলো তার পরিবার, তার বাবা মা এবং তাদের আদর্শ। এবার আমরা ডাইরেক্ট পৃষ্ঠা থেকে পড়তে শুরু করব, কারণ প্রোজ মানে বর্ধিত অনেকটা বেশি সময় লাগবে পড়ানোর জন্য, সেই জন্য আমি ডাইরেক্ট পৃষ্ঠা পড়াতে আরম্ভ করছি। এপিজে আব্দুল কালামের এটা নিজস্ব লেখা অটোবায়োগ্রাফি। দ্যাট ইজ ওয়াই এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করা হয়েছে। আই বলতে আমি বলতে এখানে ডক্টর এপিজে আব্দুল কালাম হিমসেলফ নিজেই এটা তিনি লিখছেন এবং তিনি নিজেই বলছেন। এখানে টোটাল তার শৈশবকাল এবং সেই সঙ্গে সঙ্গে তার কৈশোর থেকে আরম্ভ করে তার পরবর্তী জীবনটা কেমনভাবে তিনি কাটিয়েছেন এবং তার পারিবারিক জীবনটা কেমন ছিল সেটা এখানে বর্ণিত হয়েছে এই পৃষ্ঠার মধ্যে। সেটাই তিনি এখানে তুলে ধরেছেন আমাদের সামনে। এবং আনডাউটেডলি, নিঃসন্দেহে, ইট ইজ ভেরি ইন্সপিরেশনাল এবং প্রচণ্ড পরিমাণে এটা আমাদের কাছে অনুপ্রেরণা দানকারী। আমরা এখান থেকে অনুপ্রেরণা নিতে পারি আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে। এটা ইমাজিনারি নয়, এটা কাল্পনিক নয়, আপাদমস্তক এটা সত্য এবং এখান থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে। Now I am going through the topic. I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. I was born, আমি জন্মগ্রহণ করেছিলাম into a middle class Tamil family, এক মধ্যবিত্ত তামিল পরিবারে, in the island town, দ্বীপপুঞ্জ শহরে, of রামেশ্বরমে, in the erstwhile Madras state. মাদ্রাজ স্টেট মানে পূর্ববর্তী মাদ্রাজ, এখন যেটা চেন্নাই হয়েছে, মাদ্রাজ স্টেটের পূর্ববর্তী মাদ্রাজ স্টেটের রামেশ্বরমে, যেটা দ্বীপ বলা যেতে পারে, সেই দ্বীপে একটি মধ্যবিত্ত তামিল পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাই ফাদার, আমার বাবা, অ্যাপোজিশন ব্যবহার করেছে কমা দিয়ে, জৈনুল আবদিন, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন। আমার বাবা জৈনুল আবদিনের মধ্যে ছিল না প্রথাগত শিক্ষা, নর মাচ ওয়েলথ এবং সম্পদ। মানে তিনি তার নিজের বাবার সম্বন্ধে বলেছেন এবং তিনি অবলীলায়, তিনি সত্য কথাটাই তিনি তুলে ধরেছেন। তিনি কখনোই তার বাবাকে নিয়ে তিনি এক্সাজারেশন করেননি, অতিরঞ্জিত করে কোনো কথা বলেননি, সত্যতাই তুলে ধরেছেন তিনি। তোমাদের সামনে বই খুলে রাখার কথা বলছি সবাইকে এবং লাইন বাই লাইন সেগুলোকে ফলো করার চেষ্টা করতে বলছি তোমাদের, সবাই করো এবং বুঝতে পারবে। মাই ফাদার, সেকেন্ড লাইনে লিখেছে, মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন। বাবার মধ্যে ছিল না তো কোনো চিরাচরিত বা প্রথাগত শিক্ষা, নর মাচ ওয়েলথ, না তো বেশি সম্পদ। দুটোর কোনোটাই ছিল না। একটা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য দুটো জিনিসের যেটা মূল উপাদান কাজ করে, একটা হচ্ছে এডুকেশন অ্যান্ড সেকেন্ডলি ওয়েলথ। একজন মানুষ তার যার এডুকেশন আছে সে মনে করলে ওয়েলথ সে পেয়ে যেতে পারে, আবার কারো প্রচন্ড পরিমাণে ওয়েলথ আছে, সে হয়তো এডুকেশন তার পক্ষে পাওয়াটা সম্ভব না হতে পারে, সম্ভব না হয়। কারণ শিক্ষা থাকলে সম্পদ আসতে পারে, কিন্তু সম্পদ থাকলে শিক্ষায় আসবে এটা ভুল। কিন্তু তার বাবার ক্ষেত্রে তিনি বলছেন দুটোই তার বাবার মধ্যে ছিল না সেই রকম অর্থে। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধা থাকার সত্ত্বেও, হি পজেসড, তার মধ্যে ছিল গ্রেট ইনেট উইজডম। গ্রেট কথার অর্থ হলো প্রচুর পরিমাণে, এখানে বিশাল, এখানে মহান নয়। ইনেট কথার অর্থ হলো সহজাত, উইজডম কথার অর্থ হলো প্রজ্ঞা। নলেজ এবং উইজডমের মধ্যে একটা কিন্তু একটু তফাৎ আছে। নলেজ বলতে জ্ঞান, আর উইজডম কথার অর্থ হলো প্রজ্ঞা। আমি বই পড়ে জ্ঞান আহরণ করতে পারি, কিন্তু প্রজ্ঞাটা হচ্ছে আমার মধ্যে একটা সহজাত একটা বৈশিষ্ট্য। তার পিতার মধ্যে ছিল একটি সহজাত প্রজ্ঞা অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এবং সত্যিকারের উদ্যম। হি হ্যাড অ্যান আইডিয়াল হেলমেট, তিনি একজন আদর্শ সঙ্গিনী খুঁজে পেয়েছিলেন। ইন মাই মাদার, আমার মায়ের মধ্যে, আসিয়াম্মা, মায়ের নাম বলা হয় এখানে আছে আসিয়াম্মা। প্রত্যেকে বলবো এই জৈনুল আবদিন অ্যাজ ওয়েল অ্যাজ আসিয়াম্মা, এই স্পেলিংটা ভালো করে মনে রাখতে, কারণ এই স্পেলিংটা উপর নির্ভর করে একটা এমসিকিউ টাইপ কোশ্চেন আসে।
এবং রিডেলের আকারে দেওয়া হয়, সেটা ধাঁধার আকারে দেওয়া হয়, বানানগুলোকে এলোমেলো করে বর্ণগুলোকে দিয়ে একটা কোশ্চেন দেওয়া থাকে। সেই জন্য প্রত্যেকে বলবো ইউ হ্যাভ টু গো থ্রু দ্য স্পেলিং অফ দ্য ওয়ার্ড আসিয়াম্মা অ্যান্ড জলিলাদ্দিন। এবং এখানে তিনি বলেছেন যে আমার বাবা আমার মায়ের মধ্যে একজন আদর্শ দম্পতিকে আদর্শ সঙ্গিনীকে খুঁজে পেয়েছিলেন। অ্যাকচুয়ালি পারিবারিক শান্তির পেছনে হাজব্যান্ড ওয়াইফের কনজুগাল লাইফ, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের যে জীবনটা, কনজুগাল লাইফটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা ছেলে ম্যাল অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ খাপ খাইয়ে না পারার পেছনে সমাজের দিক থেকে যতগুলো কারণ কাজ করে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে তার বাবা মার মধ্যে যদি মিল না থাকে, তাহলে সেই ছেলেটা কোনোরকম ভাবে মানসিকভাবে অতটা শক্তিশালী হয় না, এবং সেই সঙ্গে সঙ্গে সমাজের যে মূল ধারা থেকে, স্রোত থেকে সে বঞ্চিত হতে পারে এবং সে বিকৃত মানসিকতার হয়ে যেতে পারে। সেই জন্য এখানে এপিজে আব্দুল কালাম বলেছেন যে আমার বাবা আমার মায়ের মধ্যে আদর্শ সঙ্গিনীকে খুঁজে পেয়েছিলেন। মানে বাবা মায়ের মধ্যে একটি সুন্দর বোঝাপড়া ছিল, যেটা তার সন্তানকে মানসিকভাবে অনেক শক্ত করতে সাহায্য করেছিল। আই ডু নট রিকল, আমি স্মরণ করতে পারি না, দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে। বলছেন এখানে এপিজে আব্দুল কালাম বলছেন যে আমি স্মরণ করতে পারি না আমার মা ঠিক সঠিক মাত্রা কতজনকে তিনি প্রত্যেকদিন খাওয়াতেন। অ্যাকচুয়ালি এপিজে আব্দুল কালামস মাদার লাভ টু ফিড দ্য পিপল। এপিজে আব্দুল কালামের মা তিনি লোককে খাওয়াতে ভালোবাসতেন। সেই জন্য এপিজে আব্দুল কালাম বলছেন যে আমি ঠিক স্মরণ করতে পারি না যে আমার মা প্রত্যেকদিন কতজন লোককে ঠিক খাওয়াতে ভালোবাসতেন। বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট, কিন্তু আমি নিশ্চিত যে ফার মোর আউটসাইডার্স, অনেক বহিরাগত, এট উইথ আস, আমাদের সাথে খেত, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের নিজেদের পরিবারে যত না সদস্য থাকতো। এপিজে আব্দুল কালাম বলছেন যে কতজন সংখ্যাটা নাম্বারটা, তার ফিগারটা, সেটা তিনি স্মরণ করতে পারেন না। বাট হি ইজ কোয়াইট শিওর দ্যাট ফার মোর আউটসাইডার্স, অনেক বেশি বহিরাগতরা এসে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করতেন, তাদের নিজেদের পরিবারে যতটা সদস্য থাকতেন। তার মানে এটা দ্বারা তিনি বোঝাতে যাচ্ছেন যে তার মায়ের মধ্যে কতটা মমত্ব বোধ ছিল। অ্যান্ড হিজ মাদার, এবং তার মা, লাভড অল দ্য পিপল, সমস্ত লোকেদেরকে ভালোবাসতেন, অ্যান্ড ট্রিটেড দেম লাইক হার ওন সানস, এবং তার নিজের ছেলের মতো তিনি তাদেরকে লালন পালন করতেন। সেই জন্য বলছেন যে বহিরাগতরা অনেক বেশি সে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করতো, তাদের নিজেদের পরিবারে যতটা সদস্য থাকতো। My parents, second stanza, my parents were widely regarded as an ideal couple. আমার পিতামাতাকে মনে করা হতো একজন আদর্শ দম্পতি হিসাবে, যেটা আমি প্রথমেই বলেছিলাম। দম্পতি বলতে স্বামী স্ত্রী, আমাদের সংস্কৃতি তোমরা পড়বে দম্পতি যা আছো প্রতীচ, দ্বন্দ্ব সমাস বোধ হয়, ইফ আই এম নট রং। আদর্শ দম্পতি বলে আমার পিতামাতাকে মনে করা হতো। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, আমার মায়ের যে বংশধররা তারা অনেক বেশি বিশিষ্ট ছিল। কার তুলনায়? তার বাবার তুলনায়। প্রত্যেকটা সন্তানের রিলেশনশিপ যদি দেখি আমরা দুটো পাই, একটা হচ্ছে বাবার দিক থেকে, একটা হচ্ছে মায়ের দিক থেকে। মানে তার আত্মীয় স্বজন যেটা আমরা পাই, একটা বাবার দিক থেকে, মায়ের দিক থেকে। এবং এপিজে আব্দুল কালাম বলছেন তার মায়ের যে বংশধররা তারা ছিল অনেক বেশি বিশিষ্ট তার বাবার তুলনায়। One of her forebears having been bestowed the title of Bahadur by the British, এবং ব্রিটিশদের দ্বারা তার মায়ের একজন বংশধরকে বাহাদুর খেতাব দেওয়া হয়েছিল, টাইটেল দেওয়া হয়েছিল, উপাধি দেওয়া হয়েছিল। এটা হচ্ছে তিনি একটা নমুনা প্রদান করলেন যে তার মায়ের বংশধররা কতটা বেশি বিশিষ্ট ছিল যে ব্রিটিশরা তার মায়ের বংশধরদের মধ্যে একজনকে বাহাদুর খেতাব দিয়েছিলেন। ইটস এ টাইটেল given by the British. থার্ড স্ট্যান্জা আছে, I was one of the many children. আমি অনেকগুলি সন্তানদের মধ্যে ছিলাম একজন, তার অনেক ভাই বোন ছিল, তার মধ্যে তিনি ছিলেন একজন। আর শর্ট বয়, একটি বেটে বালক, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, যাকে দেখতে একটু উদ্ভট বা বেখাপ্পা। তিনি কত অবলীলায় তিনি এটা বলছেন যে তাকে দেখতে কিছুটা বেখাপ্পা ছিল, তিনি নিজে স্বীকার করে নিচ্ছেন। একটি বেটে বালক এবং দেখতে বেমানান কিছুটা, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, যার পিতামাতা ছিল লম্বা এবং সুন্দর দেখতে। সাবলীলভাবে তিনি বলছেন তার পিতামাতা দেখতে অনেক সুন্দর এবং লম্বা, সেখানে কিনা তিনি হয়ে গেছেন কিছুটা বেমানান এবং সেই সঙ্গে সঙ্গে বেটে।
উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পূর্বপুরুষের বাড়িতে বসবাস করতাম। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পূর্বপুরুষের বাড়িতে বসবাস করতাম, হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা 19বিংশ শতাব্দীর মাঝামাঝি নির্মিত হয়েছিল। তিনি তার পূর্বপুরুষের বাড়িতে বসবাস করতেন, যেটা 19বিংশ শতাব্দীর মাঝামাঝি নির্মিত হয়েছিল। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটি সুন্দর এবং প্রকাণ্ড পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা চুনাপাথর এবং ইট দিয়ে নির্মিত ছিল। অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মসজিদের রাস্তার উপর। মাই অস্টার ফাদার, আমার এই সংযমী পিতা, ইউজ টু অ্যাভয়েড, নিয়মিতভাবে এড়িয়ে চলতেন, অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতাকে। তিনি অবলীলায় স্বীকার করে নিচ্ছেন, তিনি বলছেন যে তার বাবা যা কিছু অপ্রয়োজনীয় মানে প্রয়োজনের বাইরে যা কিছু আরাম এবং যা কিছু বিলাসিতা ছিল সেগুলোকে তিনি এড়িয়ে চলার চেষ্টা করতেন। তার মানে এইবারে আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও একটা ধারণা কাজ করছে, তাহলে অ্যাজ ইফ হিজ ফাদার ওয়াজ এ মাইজার, তার বাবা হয়তো তাহলে বোধহয় কৃপণ ছিলেন। কিন্তু এরকম ধারণা যাতে না আমরা পোষণ করি মনের মধ্যে, সঙ্গে সঙ্গে এপিজে আব্দুল কালাম আবার তিনি বলে দিচ্ছেন কিন্তু যে আমাদের ভাবার কোনো অবকাশ নেই, কারণ তিনি বলছেন হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, তিনি বলছেন সমস্ত নেসেসিটিস মানে চাহিদাগুলো ওয়ার প্রোভাইডেড ফর, সেগুলো কিন্তু দেওয়া হতো ইন টার্মস অফ ফুড, যেমন করে খাবার, মেডিসিনস, ঔষধ, অর ক্লথিং বা পোশাক আশাক। মানুষের জীবনে যে সমস্ত প্রাথমিক চাহিদাগুলো যেগুলো থাকে সেগুলো খাদ্য, ঔষধ এবং বস্ত্র, এইগুলো তো মানুষের জীবনে প্রাথমিক চাহিদার মধ্যে একটি অন্যতম। তো এই সমস্ত চাহিদাগুলো কিন্তু কখনোই তার বাবা পূরণ করতে ব্যর্থ হতেন না। কিন্তু তাই বলে এই নয় যে তিনি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন। তার মনে খাদ্য, ঔষধ এবং সেই সময় বস্ত্রের যখন অভাবটা তার বাবা পূরণ করছেন, তাহলে সেইখানে আর কোনোরকম ভাবে আমাদের মনের মধ্যে সন্দেহ, আমাদের মনের মধ্যে কোনোরকম ভাবে দ্বিধা বা সংকোচ থাকার কোনো অবকাশ নেই। ইনফ্যাক্ট সত্যি বলতে আই উড সে, আমি বলতে পারি, মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার শৈশবকালটা ছিল অনেক বেশি নিরাপদ, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, সেটা ভাবাবেগের দিক থেকে হোক বা মেটেরিয়ালি মানে আর্থিক দিক থেকেই হোক না কেন, পার্থিব দিক থেকে হোক না কেন। আই নর্মালি এট উইথ মাই মাদার, এবার তিনি খাওয়ার বিষয়টা বলছেন। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সাথে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে। তোমরা যদি উইংস অফ অটোবায়োগ্রাফি পড়ো এপিজে আব্দুল কালামের, তোমরা জানতে পারবে যে এপিজে আব্দুল কালাম তিনি ছিলেন সাই বয়, একটি লাজুক ছেলে, এবং যার কাছে তার মা ছিল প্রাণ, এবং তিনি সব থেকে বেশি স্বস্তি বোধ করতেন, স্বাচ্ছন্দ্য বোধ করতেন তিনি তার মায়ের সাথে, এবং তার মা তুলনামূলকভাবে তাকে একটু বেশি ভালোবাসত। এবং এপিজে আব্দুল কালাম বলতেন যে আমার কাছে সব থেকে শান্তির জায়গা ছিল মায়ের কোল, এবং আমি এখনো স্মরণ করতে পারি যে আমি আমার মায়ের কোলে শুয়ে আছি এবং মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এটাই ছিল আমার সব থেকে চরম শান্তির মুহূর্ত। সেই এপিজে আব্দুল কালাম সবসময় তিনি তার মায়ের সাথে খেতে ভালোবাসতেন, এবং তিনি আগেই বলে গেছেন যে আমার বাবা মা অনেক দেখতে সুন্দর ছিল তুলনামূলকভাবে এবং লম্বা ছিল, সেই তুলনায় আমি ছিলাম দেখতে খারাপ। সেই জন্য তিনি কোথাও কোথাও না একটা ম্যাল অ্যাডজাস্টমেন্টে তিনি ভুগতেন, খাপ খাইয়ে না নিতে পারার কারণে ভুগতেন। এবং যদিও তিনি পরবর্তীকালে বলেছিলেন যে এটা খুব সুন্দর কথা বলেছিলেন যে আই এম নট হ্যান্ডসাম, আমি সুন্দর নয়, বাট আই হ্যাভ হ্যান্ডস, কিন্তু আমার হাত রয়েছে, হুইচ আই ক্যান গিভ টু দ্য পিপল, আমি সেই সমস্ত লোককে আমার হাতে দিতে পারি, হু নিড হেল্প। বিউটি ইজ নট ইন ফেস, বিউটি ইজ ইন মাইন্ড। সৌন্দর্য মানুষের মুখের মধ্যে নেই, সৌন্দর্য রয়েছে মানুষের মনের মধ্যে। যদিও তিনি পরবর্তীকালে কথা তিনি বলেছেন, কিন্তু তার সত্ত্বেও তিনি যখন ছোট ছিলেন তখন তিনি নর্মালি হি এনজয়েড ইটিং সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন বিসাইড হিজ মাদার, তার মায়ের পাশে বসে তিনি খেতে বেশি পছন্দ করতেন। She would place a banana leaf before me, তিনি আমার সামনে একটি কলা পাতা রাখতেন। অন হুইচ, যেটার বেশি দেন ল্যাডেন রাইস, তিনি
তখন চামচকের বা হাতায় করে তিনি ভাত দিতেন। অ্যান্ড অ্যারোমেটিক সম্বর, সম্বর হচ্ছে সাউথ ইন্ডিয়াতে এটি পপুলার খাবার, সেটা হচ্ছে সম্বর। এটি সেই সম্বরটা অ্যারোমেটিক, একটু সুগন্ধিযুক্ত হয়। এ ভ্যারাইটি অফ শাক হোমমেড পিকেল, এক ধরনের বাড়ির তৈরি আচার, অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং দলা পাকানো টাটকা কোকোনাট চাটনি, নারকেলের চাটনি, এইগুলোতে তার মা তাকে খাদ্য পরিবেশন করতেন এবং সেইটা তিনি খেতেন। এবারে তিনি আসছেন পরের পেজ নম্বর 48। তারপরে তিনি বলছেন যে তার এলাকাটা কেমন ছিল। হি ইজ গিভিং আ ভিভিড ডেসক্রিপশন অফ হিজ লোকালিটি। তার এলাকা তিনি একটি জীবন্ত প্রতিচ্ছবি এখানে তুলে ধরছেন। দ্য শিবা টেম্পল, শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যেটা রামেশ্বরমকে ওই পিলগ্রিমস বা তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত করে তুলেছিল, ওয়াজ অ্যাবাউট আ 10 মিনিট ওয়াক, সেটা ছিল 10 মিনিটের হাঁটা পথ ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে। তাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল শিব মন্দিরটা। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকাটা ছিল প্রিডমিনেন্টলি, ডমিনেন্ট কথার অর্থ হলো প্রভুত্ব করা বা কর্তৃত্ব করা, প্রিডমিনেন্টলি মানে আগে থেকেই যেখানে আমাদের এলাকায় কর্তৃত্ব ছিল মুসলিমদের। বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারে ছিল। লিভিং, বসবাস করত, অ্যামিকেবলি, বন্ধুত্বপূর্ণভাবে, উইথ দেয়ার মুসলিম নেবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে। এই একটা শর্ট কোশ্চেন, কিভাবে হিন্দু প্রতিবেশীরা মুসলিমদের সাথে বসবাস করতো, সেটা লেখা আছে অ্যামিকেবলি। অ্যামিকেবলি কথার অর্থ হলো বন্ধুত্বপূর্ণভাবে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক, একটা পুরনো মসজিদ ছিল ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে। হোয়াট, যেখানে মাই ফাদার, আমার বাবা, উড টেক মি, আমাকে নিয়ে যেতেন ফর ইভিনিং প্রেয়ার্স, সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য। ভেরি ইন্টারেস্টিং এই জায়গাটা। এপিজে আব্দুল কালাম বলছেন যে আমাদের বাড়ির কাছে একটি মসজিদ ছিল, পুরনো মসজিদ ছিল, যেখানে আমার বাবা আমাকে প্রতিদিন সন্ধ্যাবেলা নিয়ে যেতেন প্রার্থনার জন্য। I had not the faintest idea of the meaning of the Arabic prayer chanted. আমার প্রচ্ছন্ন ধারণা ছিল না সেই যে আরবি ভাষায় যে প্রার্থনাটা গাওয়া হতো, সেই প্রার্থনাটার মানেটা কি সেটা তিনি কিন্তু বুঝতে পারতেন না। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ইটস এ ল্যাঙ্গুয়েজ, যেমন আমাদের বাংলা ভাষা, ইংরেজি, সংস্কৃত, তেমনই ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে একটা গ্রুপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যারাবিক। এই অ্যারাবিক প্রেয়ারটা যেটা তিনি করতেন এবং তার সঙ্গে সঙ্গে বাকিরা যারা করতো, সেই অ্যারাবিক প্রেয়ারের মানেটা কি, যে প্রার্থনাটা তারা করতেন তার মানেটা তিনি বুঝতে পারতেন না। মুসলিম সম্প্রদায়ের লোকেরা ভালো করে জানবেন বোধহয় যে সারাদিনে 5 বার নামাজ পড়তে হয়। সেই নামাজটা যেটা পড়া হতো অ্যারাবিক ভাষায়, তার ওই অ্যারাবিক যে ল্যাঙ্গুয়েজে যে কথাটা বলা হতো সেটা মানেটা তিনি ধরতে পারতেন না। তার মানে তিনি কি ব্যর্থ হতেন টোটালটা বুঝতে? তা কিন্তু নয়। বলা আছে বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট, কিন্তু আমি সম্পূর্ণ নিশ্চিত ছিলাম দ্যাট যে দে রিচড গড, সেটা ঈশ্বরের কাছে পৌঁছে যেত। When my father, যখন আমার বাবা, came out of the mosque থেকে বেরিয়ে আসতেন after the prayers, প্রার্থনার পর, people of different religions, বিভিন্ন ধর্মের লোকেরা would be sitting outside, বাইরে বসে থাকতো। কিন্তু এখানে এপিজে আব্দুল কালাম বলছেন যে তিনি প্রার্থনাটার বেঙ্গলি মিনিং, তিনি মানেটা বুঝতে পারতেন না, তিনি তার ভাষায় তিনি তার অর্থটা বুঝতে পারতেন না, কিন্তু সম্পূর্ণ নিশ্চিত ছিলেন যে তিনি যে তার এই যে প্রার্থনাটা বা তারা যে প্রার্থনাটা করতো তার এই প্রার্থনাটা ঈশ্বরের কাছে পৌঁছে যেত। when my father, যখন আমার বাবা, came out of the mosque, মসজিদ থেকে বেরিয়ে আসতেন after the prayers, প্রার্থনার পর, people of different religions, বিভিন্ন ধর্মের লোকেরা would be sitting outside, বাইরে বসে থাকতো, waiting for him, তার বাবার জন্য অপেক্ষা করতো। ভেরি ইন্টারেস্টিং জায়গা। যে এপিজে আব্দুল কালাম বলছেন যে তার বাবা যখন প্রার্থনা সেরে বেরিয়ে আসতেন তখন বিভিন্ন ধর্মের লোকেরা, নট অনলি অফ দ্য মুসলিম কমিউনিটিজ বাট অলসো অফ অল কমিউনিটিজ, কিন্তু বিভিন্ন ধর্মের লোকেরা কিন্তু তার বাবার জন্য অপেক্ষা করতেন। হোয়াই? বিকজ, কারণটা কি, মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই, অফার বাউলস অফ ওয়াটার, জলের বাটি দিতেন বা পাত্র দিতেন টু মাই ফাদার, আমার বাবাকে। সবাই মিলে জলের বাটি বা জলের একটা পাত্র তার বাবাকে ধরে দিত। তার বাবা কি করতেন, সেই বাটিটাকে নিয়ে হু উড ডিপ, যিনি ডুবিয়ে দিতেন, হিজ ফিঙ্গার টিপস, তার আঙুলের অগ্রভাগটা, ইন দেম, সেটার মধ্যে, এন্ড সে আ প্রেয়ার, এবং তিনি একটা প্রার্থনা করতেন। প্রার্থনা করতেন মানে যেটা আমরা মন্ত্র পাঠ করা বলি, সেই জলের বাটিতে তার বাবা আঙুল ডুবিয়ে একটি মন্ত্র পাঠ করতেন।
দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। তারপরে সেই জলটা বাড়ির যে সমস্ত অসুস্থ লোক তাদের জন্য নিয়ে যাওয়া হতো। এটা আমাদের গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত এটা চালু আছে যে পার্টিকুলারলি যদি কেউ অসুস্থ হয় তখন সে মেডিকেল ট্রিটমেন্টে নেওয়ার পরিবর্তে কোনো ব্যক্তি বিশেষের কাছে যায়, যেখান থেকে সে কিছু ওই মন্ত্র বা কিছু এক ধরনের তন্ত্রমন্ত্রের সাধনা যারা হচ্ছে বিশ্বাসী তাদের কাছ থেকে এই ধরনের ড্রেসিংগুলো তারা নিতে পছন্দ করে এবং তারা দে বিলিভ দ্যাট দে উইল বি কিওর, এবং তারা বিশ্বাস করে যে তারা বোধহয় আরোগ্য লাভ করবে। I also remember people visiting our home. I also remember, আমি স্মরণ করতে পারি, people visiting our home, লোকে আমাদের বাড়িতে আসতো to offer thanks after being cured, আরোগ্য লাভ করার পরে। তার মানে this is very magical, এটা খুব জাদুকরী বিষয় একটা বলা যেতে পারে। কারণ এপিজে আব্দুল কালাম বলছেন যে তার মানে তার বাবা যে কাজটা করতেন সেই কাজটা কিন্তু ফেক নয়, কারণ তার বাবা যে কাজটা করতেন সেটা কিন্তু মানুষ ঠকানো নয়। His father did not cheat the people. People came to his father with a bowl of water and his father would dip his fingertips in the bowl of water, and that particular bowl of water was taken to the invalids এবং সেই অসুস্থ লোকের কাছে নিয়ে যাওয়া হতো, and that particular people would come to him, এবং তার ওই লোকেরা আবার তার কাছে আসতো এবং আসার পরে কি করতো না এসে offer thanks to his father, তার বাবাকে ধন্যবাদ জ্ঞাপন করতো, কারণ because they were cured, তারা আরোগ্য লাভ করতো। Father always smiled, বাবা সবসময় হাসতেন, and asked them to thank Allah, এবং তার বাবা উল্টে ক্রেডিটটা নিজে নিতে চাইতেন, তিনি বলতেন ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতে, দা মার্সিফুল, করুণাময়। তাহলে তার বাবা খুব স্বাভাবিকভাবেই তিনি নিজে ক্রেডিটটা নিতে পারতেন, যেহেতু তার বাবার ফলেই সেই সমস্ত অসুস্থ লোকেরা আরোগ্য লাভ করছে। কিন্তু তার বাবার মধ্যে সেই উদার মানসিকতাটা ছিল যে তিনি মনে করতেন যে আমাদের এই সুস্থ হওয়া এবং সেই সঙ্গে অসুস্থ হওয়ার পেছনে কোথাও না কোথাও সেই দয়াময় বা কৃপাময় একটা ভূমিকা বা একটা অবদান কোথায় কাজ করেন। তাই দ্যাট ইজ ওয়াই সেখানে তিনি বলছেন যে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতে, আমাকে ধন্যবাদ জ্ঞাপন করার দরকার নেই। পরের স্ট্যান্ডার্ডে তিনি আসছেন, হিন্দু এবং মুসলিমের মধ্যে যে একটা সুন্দর বোঝাপড়া ছিল তার বাবার সময়, সেটা তার একটি জ্বলন্ত উদাহরণ তিনি দিচ্ছেন। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের যে প্রধান পুরোহিত ছিলেন তার নাম ছিল পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী। স্পেলিংটা খুবই ডিফিকাল্ট, এই স্পেলিংটা দিয়ে কোশ্চেন আসে, হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, এসিকিউটিভ আসে, সেটার ক্ষেত্রে এই স্পেলিংটা মনে রাখা খুব জরুরি। পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী যিনি ছিলেন রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত, ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার, আমার বাবার ছিল ঘনিষ্ঠ বন্ধু। তাহলে তার বাবা ছিলেন মুসলিম এবং পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী নাম শুনে বোঝা যাচ্ছেন তিনি ছিলেন হিন্দু ধর্মের লোক। তাহলে তারা দুজনে মিলে ছিলেন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। এটা তার প্রমাণিত হচ্ছে যে হিন্দু এবং মুসলিমের মধ্যে কত সুন্দর বোঝাপড়া ছিল। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার আদি শৈশবের জীবন্ত স্মৃতির মধ্যে একটা অন্যতম হলো ইচ অফ দ্য টু মেন, সেটা হচ্ছে এই দুটো লোকের সম্বন্ধে। এই দুটো লোককে নিয়ে আমার একটা জীবন্ত স্মৃতি রয়েছে। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, দুজনেই কিন্তু চিরাচরিত তাদের যে বেশভূষা সেই বেশভূষা থাকতেন। বেশভূষার কথার অর্থ হলো হিন্দুর যে পোশাক আশাক সেটার কথা বোঝানো হচ্ছে, এবং মুসলিমদের যে পোশাক আশাক সেই সময় বেশভূষা সেটার কথা বোঝানো হচ্ছে। দুজনের পোশাক আশাক তাদের মতো করে থাকতো, কিন্তু তাদের যে আলাপচারিতা যেটা ছিল সেটার মধ্যে একটা সুন্দর বোঝাপড়া ছিল। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা আধ্যাত্মিক বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতেন, তারা আধ্যাত্মিক বিষয় আলোচনা করতেন। এটা তারা বোঝানোর চেষ্টা করছেন যে আধ্যাত্মিক বিষয় বা স্পিরিচুয়াল ম্যাটার্সগুলোর মধ্যে যে ধর্মেরই হোক না কেন, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা ধর্মের কিন্তু সার কথা এক। সেটা বোঝানোর জন্য তিনি বোধহয় এই পয়েন্টে এস্টাবলিশ করার চেষ্টা করছেন দ্যাট হিন্দু অ্যান্ড মুসলিম আর ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স সিটিং সাইড বাই সাইড, পাশাপাশি বসে তার আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করছেন। When I was old enough, যখন আমি যথেষ্ট বড় হয়ে উঠলাম, টু আস্ক কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে, I asked my father, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করতাম about the relevance of prayer, প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্বন্ধে। এটা ইলাবোরেট কোশ্চেন আসছে যে প্রার্থনার প্রাসঙ্গিকতাটা কি, হোয়াট ইজ দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, ইলাবোরেট কোশ্চেন আসছে। এটা আমি আমার বাবাকে জিজ্ঞাসা করতাম যে আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে, এই প্রার্থনাটার দরকারটা কি আছে, লাভটা কি হয় প্রার্থনা করলে।
মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলতেন, দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রিয়াস অ্যাবাউট প্রেয়ার, প্রার্থনার মধ্যে রহস্যের কিছু নেই। আমরা প্রত্যেকে প্রে করি, প্রার্থনা করি, এবং আমরা অনেকেই বলে যাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে তাদেরকে বলা হয় আস্তিক, যাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই তাদেরকে বলা হয় নাস্তিক। তো আমরা যারা নাস্তিক তারা আস্তিককে দেখে হাসে, আর আস্তিক নাস্তিককে দেখে হাসে, এরকম একটা বিষয়টা কাজ করে প্রত্যেকে আমাদের মধ্যে। কিন্তু এখানে এপিজে আব্দুল কালামের বাবা বলছেন যে আমরা যে প্রার্থনা করি এই প্রার্থনার মধ্যে রহস্য কিছু নেই, এর মধ্যে কোন রকম ভাবে একজনের রহস্য কিছু নেই, এর মধ্যে হাসির কিছু ব্যাপার নেই। এর কারণটা কি? মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, রাদার বরং প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। যখন আমরা প্রার্থনা করি তখন একজনের আত্মার সাথে আর একজনের আত্মার সংযোগ সাধন হয়, কারণ আমরা একই সুরে একটা কথা বলি। তখন আমাদের আত্মাগুলো, সবার আত্মাগুলো, দেহ আলাদা আত্মা আলাদা, আত্মাগুলো বা স্পিরিটগুলো যেন কোনো না কোনো একটা জায়গায় এসে মিলিত হয় এবং বিকাম টেক দ্য ফর্ম অফ এ ওয়ান সোল, এবং একটা আত্মার রূপ ধারণ করে। when you pray, যখন তুমি প্রার্থনা করো, তিনি বলেছেন you transcend your body, শরীর এবং আত্মা দুটো আলাদা জিনিস। তখন বলছেন তখন তুমি যেন তোমার শরীরকে তুমি ছাড়িয়ে যাও and become a part of the cosmos, এই সমগ্র বিশ্ব জগতের একটা অংশ হয়ে যাও। এটা একটু ডিসকাস করে নিতে চাই। সেটা হচ্ছে আমরা যখন আমি পার্টিকুলারলি যারা আস্তিক আমি তাদের সাপেক্ষেই কথা বলছি, যাদের ঈশ্বরের উপরে বিশ্বাস আছে। আমরা যারা মন্দিরে যাই বা যারা মসজিদে যাই তখন আমাদের মধ্যে মনের মধ্যে একটা পবিত্রতা বোধ কাজ করে, একটা ভয় এবং সেই সময় শ্রদ্ধা, সেই সঙ্গে সঙ্গে নিজেকে ওই ঈশ্বর বা আল্লাহ তার কাছে সমর্পণ করার মতো আমাদের মধ্যে একটা ভাবনা কাজ করে। এবং যখন আমরা একই শ্রেণীতে একই লাইনে যখন আমরা প্রার্থনা করতে আরম্ভ করি, উই ফরগেট অল অ্যাবাউট দ্য কাস্ট। আমরা তখন ভুলে যাই আমাদের জাতপাতের বিষয়টা, কে উচ্চ বর্ণ, কে উচ্চ ধর্মের, কে নিম্ন, এই সমস্ত জিনিসগুলো আমরা ভুলে যাই। এবং আমরা ভুলে যাই তখন যে ফিনান্সিয়ালি কে কতটা বেশি স্ট্রং, কে কতটা বেশি উইক, এবং উই বিকাম এ পার্ট অফ দ্য কসমস। তখন আমরা বিশ্বজগতের অংশ হয়ে যাই, কারণ আমাদের সমস্ত প্রার্থনার সময় আমাদের সবার আত্মাটা আমাদের দেহকে ছাপিয়ে যায় এবং কোথাও না কোথাও বিশ্বজগতের একটা অংশ হয়ে যায়। সেই জন্য তিনি বলছেন যে যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের আত্মা আমাদের শরীরকে ছাপিয়ে যায় এবং একটা বিশ্বজগতের একটা অংশ হয়ে পড়ে। হুইচ নোস দ্য ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেটা সম্পদ, বয়স, ধর্ম এবং জাতপাতের কোনো বিধিনিষেধ জানে না। 48 পেজের লাস্ট টাইম, মাই ফাদার কুড কনভে, আমার বাবা প্রকাশ করতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে। ধর্মের বিভিন্ন কমপ্লেক্স ম্যাটার্স গুলো আছে, জটিল বিষয়গুলো আছে, সেগুলোকে তার বাবা খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারতেন ইন আ ভেরি সিম্পল ডাউন টু আ তামিল, খুব সহজ সরল তামিল ভাষায়। প্রত্যেকটা ধর্ম, যেমন আমাদের কিছু ধর্মের অধিকাংশ কথাগুলো লেখা আছে সংস্কৃত ভাষায়, সেগুলো আমরা বাংলায় অনুবাদ করি, আমরা অনুবাদগুলো দেখতে থাকি, যেমন আমরা ইউটিউবে করি ইংলিশ টু বেঙ্গলি। তেমনই অ্যারাবিক টু তামিল ভাষায় তার বাবা ওই আধ্যাত্মিক বিষয়গুলো খুব সুন্দর করে তিনি বর্ণনা করতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একদা বলেছিলেন, ইন হিজ টাইম, তার সময়ে, ইন হিজ প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েল ইজ, তিনি বাস্তবিকভাবে যাই হন না কেন, ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, যে জায়গায় তিনি পৌঁছেছেন, গুড অর ব্যাড, ভালো হোক বা খারাপ, এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষ জাতি, ইজ আ স্পেসিফিক এলিমেন্ট, একটি বিশেষ উপাদান স্বরূপ উইথিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, এই স্বর্গীয় বহিঃপ্রকাশের একটি অংশ। আমরা প্রত্যেকটা মানুষ, আমরা আমাদের নিজেদের কর্মগুণে আমরা কেউ অনেক উঁচুতে পৌঁছে যাই এবং কেউ আমরা আমাদের কর্মগুণ না থাকার জন্য আমরা কিছুটা তুলনামূলকভাবে একটু নিচের দিকে থাকি। নিচের দিকে থাকার কথার অর্থ হলো ফিনান্সিয়ালি বা আমরা মানসিকভাবে অতটা স্ট্রং জায়গায় থাকে না, এইটা আমাদের মধ্যে থাকে। কিন্তু আমরা গুড হই অর ব্যাড, হোয়াটএভার ইট ইজ, যাই হোক না কেন, এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষ জাতি কিন্তু এই স্বর্গীয় সত্তা যেটা রয়েছে তার একটি অংশ বিশেষ। তার মানে বোঝাতে যাচ্ছেন তিনি যে আমাদের সৃষ্টিটা কিন্তু ওই একটাই স্রষ্টার কাছ থেকে আমাদের সৃষ্টি, আমরা ভালো হই বা খারাপ। সুতরাং why be afraid of difficulties, তাহলে আমরা কষ্টকে কেন ভয় পাবো, সাফারিংস, ভোগান্তি কেন ভয় পাবো, সমস্যাকে। খুব সুন্দর কথা এই কথা তিনি বলেছেন, যারা পরবর্তীকালে এপিজে আব্দুল কালামও বলেছেন।
তিনি একটা কোটেশন ব্যবহার করছিলেন, খুব সুন্দর কোটেশন আছে এপিজে আব্দুল কালামের, যে এভরি বার্ড, প্রত্যেকটা পাখি, ফাইন্ড সেন্টার্স, বিশ্রাম খোঁজার চেষ্টা করে বা আশ্রয় খোঁজার চেষ্টা করে ডিউরিং দ্য রেন, বৃষ্টির সময়। বাট অ্যান ঈগল, কিন্তু একটা ঈগল পাখি অ্যাভয়েড দ্য রেন, বৃষ্টিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে বাই ফ্লাইং অ্যাবাভ দ্য ক্লাউড, এবং ওই ক্লাউডের মধ্যে মেঘের উপর উড়ে গিয়ে। প্রবলেম ইজ কমন বাট অ্যাটিটিউড মেক্স দ্য ডিফারেন্স। আমাদের প্রত্যেকের জীবনে সমস্যাটা কিন্তু সাধারণ, কিন্তু আমাদের যে দৃষ্টিভঙ্গি, কিভাবে আমরা সমস্যার বিরুদ্ধে লড়াই করবো, সেটা কিন্তু আমাদেরকে অন্যের সাথে তফাৎ করে দেয়। এখানে এপিজে আব্দুল কালামের বাবা ওই একই কথা বলছেন, যে প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা থাকবে, প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকবে, কিন্তু আমরা কষ্ট বা সমস্যাকে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা যদি কোনো সমস্যাকে নিয়ে ভাবি, তখন সেই সমস্যাটা আরেকটা সমস্যা জমা দেবে। আমরা যদি কোনো সমাধান নিয়ে ভাবি, তখন আমরা অটোমেটিক্যালি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। When troubles come, যখন সমস্যা আসে, try to understand the relevance of your sufferings, তখন তোমরা সেই সমস্যাটার প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করো। When we face difficulty, যখন আমরা সমস্যাকে নিয়ে যখন আমরা সমস্যার মুখোমুখি হই, তখন আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভাবনা কাজ করে যে why I am facing such difficulties, কেন আমি বা এই ধরনের কষ্টের মুখোমুখি হচ্ছি। কিন্তু যদি আমরা এরকমটা ভাবি যে I am facing a problem, that means I have been given an opportunity to solve a problem, তার মানে আমাকে একটি সমস্যা দেওয়ার সমাধান করার জন্য, তার মানে আমি আবার একটি সমস্যার সমাধান করার সুযোগ পেলাম। যদি এই ধরনের মানসিকতা আমাদের মধ্যে কাজ করতে আরম্ভ করে, তাহলে আমরা বোধহয় কেউ সমস্যাকে নিয়ে কোনোদিন ভাবতে আরম্ভ করবো না। অ্যাডভার্সিটি, দ্য মোস্ট ইন্টারেস্টিং লাইন অফ দ্য টপিক। এই টপিকটার সবথেকে ইন্টারেস্টিং লাইন বোধহয় এটাই, অ্যাকর্ডিং টু মি, আমার মত অনুসারে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। বৈপরীত্য পরিস্থিতি বা কঠিন পরিস্থিতি সবসময় আত্মবিশ্লেষণ সুযোগ করে দেয়। প্রত্যেকের জীবনে কঠিন পরিস্থিতি থাকে, সেই কঠিন পরিস্থিতি যদি থাকে, আমরা কঠিন পরিস্থিতি আসা মানে সেই কঠিন পরিস্থিতি আমাদেরকে আত্মবিশ্লেষণের সুযোগ করে দেয়। আত্মবিশ্লেষণ মানে নিজেকে নিয়ে আরেকবার বোঝা, নিজেকে বিশ্লেষণ করে দেখা যে এই সমস্যার জন্য আমি কতটা রেসপন্সিবল, এই সমস্যার জন্য আমি কতটা দায়ী, বা এর সমাধানটা কি আছে। যদি আমরা সেই সমাধানটাকে নিয়ে ভাবতে আরম্ভ করি, তখন আমরা উই উইল ফরগেট অল অ্যাবাউট দ্য প্রবলেম, তখন আমরা সমস্যাটাকে ভুলে যাবো, তখন আমরা সমাধানটা পেয়ে যাবো। আর আমরা যদি সমস্যাটাকে বেশি ভাবতে আরম্ভ করি, আমরা কোনোদিনই সমাধান সূত্র পাবো না, এবং আমরা ম্যান টু ম্যান যাবো, একটা মানুষ থেকে একটা মানুষের কাছে যাবো, তাদের দরজায় গিয়ে পরাঘাত করবো এবং সমাধান সূত্র চাইবো, এবং আমরা দেখাই আলটিমেটলি কারো সমাধান সূত্রের দ্বারা আমরা শান্তি পাবো না, কারণ সমস্যাটা আমার মধ্যে লুকিয়ে আছে। Next page. Why don't you say this to the people who come to you for help and advice? যখন এপিজে আব্দুল কালামের বাবা এপিজে আব্দুল কালামকে এই কথাটা বলছেন, তখন এপিজে আব্দুল কালাম আবার ঘুরিয়ে তার বাবাকে বলছেন যে তাহলে তুমি এই কথাটা তাদেরকে কেন বলো না, যারা তোমার কাছে আসে সাহায্য এবং উপদেশের জন্য। মানে এপিজে আব্দুল কালাম খুব সুন্দরভাবে নক করছেন তার বাবাকে। মানে এখানে তার বাবার সঙ্গে ছেলের কিন্তু বাদ বিতণ্ডা হচ্ছে না, এখানে বাবা ছেলেকে সেই নৈতিক আদর্শের কথা বলছেন, এবং ছেলে বাবার কাছ থেকে সেই নীতি আদর্শের কথা শুনে নিতে চাচ্ছেন। যেহেতু এপিজে আব্দুল কালাম আগেই বলে গেছেন যে যখন তার বাবা ওই নামাজ পড়ে বেরিয়ে আসতেন, তখন বিভিন্ন ধর্মের লোকেরা বাটি নিয়ে যেত তার বাবার কাছে, যে মন্ত্র পাঠ করা জল তার বাবা তাদেরকে দেবে, যেটা তাদের বাড়ির লোকেদেরকে নিয়ে গিয়ে খাওয়ানো হবে, এবং তারা সেই সঙ্গে সঙ্গে আরোগ্য লাভ করবে। তো এপিজে আব্দুল কালাম তখন তার বাবাকে বলছেন যে তাহলে তোমার কাছে যে সমস্ত লোকেরা আসছে, তাদেরকে তুমি এই কথা কেন বলো না, যে আমার কাছে না এসে তোমরা নিজেরা প্রার্থনা করতে আরম্ভ করো, তোমরা নিজেরা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা আরম্ভ করো, তাহলে তুমি কেন সেটা তাদেরকে বলো না। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার, তিনি তার হাতটা আমার কাঁধের উপরে রেখেছিলেন, অ্যান্ড লুকড, এবং তাকিয়েছিলেন স্ট্রেট ইনটু মাই আইজ, সোজা আমার চোখের দিকে। আমি যখন এই প্রশ্নটা করলাম, তার মানে এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট বলিষ্ঠ ছিল অ্যাকর্ডিং টু হিজ ফাদার, তার বাবার মত অনুসারে। কারণটা হচ্ছে সেটা প্রকাশ হচ্ছে একটা দিক থেকে, তার বাবা সোজা চোখের দিকে তাকাচ্ছেন, তাকে বোঝার চেষ্টা করছেন যে তার ছেলে একটি সঠিক প্রশ্ন করলো তার বাবাকে, যে প্রশ্নটার উত্তর দেওয়াটা ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, খুব একটা সোজা ব্যাপার না। ফর কোয়াইট সাম টাইম, কিছু সময় ধরে হি সেড নাথিং, তিনি কোনো কথাই বললেন না, তার বাবা কোনো কথাই বললেন না। তার মানে তার বাবা এই নয় যে তার বাবা গুরুত্ব দিচ্ছেন না, তার বাবা বোঝার চেষ্টা করছেন যে তার ছেলে যেটা বলছে, তার ছেলের ভাবনার গভীরতা তিনি অনুমান করার চেষ্টা করছেন, তার ছেলে কতটা গভীরভাবে ভেবেছে এই বিষয়টা নিয়ে। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, তিনি কিছুই বলেন না, অ্যাজ ইফ যেন হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যেন তিনি বোঝার চেষ্টা করছেন আমার ক্ষমতাটা, যে আমি তার শব্দগুলো, তার কথাগুলোকে আমি
বুঝতে পারছি কি বুঝতে পারছে না সেটা তিনি অনুমান করার চেষ্টা করছিলেন। দেন হি আনসার্ড, তারপর তিনি উত্তর দিয়েছিলেন ইন আ লো ডিপ ভয়েস, একটি নত এবং গভীর স্বরে। তারপর তিনি তার বাবা তার প্রশ্নের উত্তরটা দিচ্ছিলেন। হিজ আনসার, তার উত্তরটা ফিল্ড মি, আমাকে ভরে তুলেছিল, উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি, এটা অদ্ভুত প্রাণশক্তি, অ্যান্ড এনথুজিয়াজম, এবং উৎসাহের দ্বারা। তার বাবা যে উত্তরটা দিয়েছিল তাকে, সেই উত্তরটা তার মধ্যে একটা অদ্ভুত প্রাণশক্তি এবং উদ্দীপনা বা উৎসাহের সৃষ্টি করেছিল। তার বাবা কি বলেছিলেন? whenever human beings find themselves alone, যখনই মানুষ জাতি নিজেদেরকে একাকিত্ব অবস্থার মধ্যে খুঁজে পায়। আমরা প্রত্যেকটা মানুষ জাতি, এটা আমরা যখন আমরা প্রত্যেকে নিজেদের ব্যক্তিগত জীবনে নানা রকম সময়ে নানা রকম সমস্যার মুখোমুখি হই, এবং যখন আমরা সমস্যার মুখোমুখি হই তখন আমরা হাজার ভিড়ের মধ্যে থেকেও যেন মনে হয় যে আমরা একাকী হয়ে গেছি, আমরা একা আছি। যখন এরকম একটা সমস্যার মুখোমুখি হই তখন আমরা কি করি? দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তখন তারা খোঁজার চেষ্টা করে কেউ এসে তাদেরকে সাহায্য করবে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যে যখনই আমরা সমস্যার মুখোমুখি হই তখন আমরা খোঁজার চেষ্টা করি কেউ না কেউ এসে আমাদেরকে যেন সেই সমস্যার সমাধান করে দিই। whenever they reach an impasse, যখন তারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, they look to someone to show them the way out, তারা খোঁজ করার চেষ্টা করে কোন একজন ব্যক্তি এসে তাদেরকে যেন উদ্ধার করে দেয় বা পথ খুঁজে দেয়। every recurrent anguish, প্রত্যেকটা উদ্ভূত হওয়ার বিরক্তি, longing, ইচ্ছা, and desire বা বাসনা find its own special helper, একটা নির্দিষ্ট সঙ্গীকে খুঁজে নেয়। for the people who come to me in distress, যে সমস্ত লোকেরা আমার কাছে সমস্যার সময় আসছে, I am but a go between in their effort, আমি চেষ্টা করি তাদের মাঝে যাওয়ার জন্য, মাঝে বলতে তাদের ভাবনার মাঝে যাওয়ার জন্য। to propitiate demonic forces with prayers and offerings, প্রার্থনার দ্বারা তাদের মধ্যে যে দানবীয় একটা শক্তি কাজ করে, যে দানবীয় শক্তিটা তাদের মনকে জর্জরিত করে, সেই দানবীয় শক্তিটাকে আমি লাঘব করার চেষ্টা করি প্রার্থনার মারফতে। মানে তার বাবা কোথাও কোনো কারচুপি করার চেষ্টা করেন না, তার বাবা কোনো রকম ভাবে তাদেরকে ঠকানোর চেষ্টা করেন না, তার বাবা তাদের হয়ে প্রার্থনার চেষ্টা করেন, প্রার্থনা করার চেষ্টা করেন, এবং তার বাবা তাদের হয়ে প্রার্থনা করে তাদের মধ্যে যে দানবীয় শক্তিটা কাজ করছে, যে শক্তিটা তাদেরকে জর্জরিত করে রাখছে মানসিকভাবে, সেই দানবীয় শক্তিটাকে তিনি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, তার বাবা তারপরেও বলছেন যে তার মধ্যে তার বাবা যে কাজ করেন সেটা কি ঠিক, তার বাবা নিজেই বলছেন দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, এটা কিন্তু সঠিক উপায় নয় অ্যাট অল, অ্যান্ড শুড নেভার বি ফলোড, কখনো অনুসরণ করাও উচিত নয়। তিনি নিজেই বলছেন কিন্তু যে আমি যেটা করি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়, কিন্তু কিছু করার থাকে না, কারণ আমি চেষ্টা করি প্রার্থনা করার চেষ্টা করি, অন্য কিচ্ছু এর মধ্যে রহস্য নেই। আমি প্রার্থনা করার চেষ্টা করি, চেষ্টার দ্বারা প্রার্থনার দ্বারা আমি তাদের মধ্যে দানবীয় শক্তিকে লাঘব করার চেষ্টা করি। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজন অবশ্যই বোঝার চেষ্টা করবে দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, ভয় পীড়িত যে নিয়তি সেটা, অ্যান্ড দ্য ভিশন, এবং সেই যে দর্শনটা দ্যাট এনাবলস আস, যেটা আমাদেরকে সক্ষম করে টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইথিন আওয়ারসেলফ, আমাদের মধ্যে পরিতৃপ্তি খোঁজা নেওয়ার জন্য। আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা ভয় পীড়িত নিয়তি কাজ করে, ভয় সবসময়, যে ভয় করলে এটা হতে পারে। আর একটা হচ্ছে অন্তর্দৃষ্টি আমাদের মধ্যে কাজ করে, যে যেটা আমাদেরকে পরিতৃপ্তির দিকে নিয়ে যাবে। যেমন আমি একটা পরীক্ষাতে সাফল্য লাভ করলাম, পরীক্ষাতে সাফল্য লাভ করার আগে আমার ভয় হচ্ছিল যে আমি পরীক্ষাটা দিতে পারবো তো ঠিকঠাক করে, এবং যদি আমি এই ভয়টা যদি আমি পরীক্ষাটা না দিতাম তাহলে আমার জীবনে সাফল্যটা আসতো না। এবং সাফল্য পাওয়ার পরে যদি আমি আবার যদি বিশ্রাম নিয়ে নিই, যদি ভাবি যে না আর নয়, যদি আমি আবার ব্যর্থ হই, তাহলে ওই যে প্রথম সাফল্যটাকে সবাই ভাবে যে এটা আমার ভাগ্যবশত আমি পেয়ে গেছি, যেটা বিজয় আব্দুল কালাম বলেছেন যে ডোন্ট টেক রেস্ট আফটার ইউর ফার্স্ট ভিক্টরি, প্রথম তোমার জয়ের পর তুমি কখনো বিশ্রাম নিও না। পিপল উড থিঙ্ক দ্যাট, লোকে ভাববে যে দ্যাট হ্যাজ কাম আউট অফ লাক, সেটা একটা ভাগ্যবশত তুমি পেয়েছো, সেটাই তিনি বলার চেষ্টা করছেন। I remember my father starting his day, এবার তার বাবার প্রাত্যহিক রুটিনটা তিনি বলছেন, লাস্ট স্ট্যাঞ্জার আগে স্ট্যাঞ্জার। I remember my father, আমি স্মরণ করতে পারি আমার বাবা স্টার্টিং হিজ ডে, তার দিনটা তিনি শুরু করতেন at 4 AM, ভোর 4টার সময়, বাই রিডিং দ্য নামাজ পড়ার দ্বারা। আমার বাবা নামাজ পড়ে দিনটা শুরু করতেন প্রত্যেক দিন। বিফোর ডন, ভোরের পূর্বে, আফটার দ্য নামাজের পর, হি ইউজ টু ওয়াক ডাউন টু দ্য স্মল কোকোনাট গ্রোভ, তিনি একটি নারকেলের বাগান তাদের ছিল, সেই নারকেলের বাগানে তিনি কিন্তু বিচরণ করতে বেরিয়ে পড়তেন। ওই ওয়ান, যেটা আমাদের নিজেদের ছিল অ্যাবাউট 4 miles from our home, আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে, তাদের বাড়ি থেকে 4 মাইল দূরে একটি নারকেলের বাগান ছিল, সেখানে তিনি বিচরণ করতে বেরিয়ে পড়তেন। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট a dozen coconuts tied together thrown over his shoulder, যেটা তিনি যেখান থেকে তিনি ফিরে আসতেন প্রায় 1 ডজন নারকেল নিয়ে, যেটা শক্ত করে বাঁধা থাকতো তার কাঁধের পেছন দিক থেকে।
and only then would he have his breakfast. তারপরে তিনি তার প্রাতরাশটা তিনি সারতেন ফিরে এসে। তাহলে তিনি তার দিনটা কিভাবে শুরু করতেন? He started his day at 4 AM by reading the namaz, and after reading the namaz he would go to the coconut grove. তিনি নারকেলের বাগানে চলে যেতেন এবং সেখানে তিনি যাওয়ার পরে তিনি কি করতেন? That was 4 miles away from their home, যেটা তার বাড়ি থেকে 4 মাইল দূরে ছিল। and he would return, যখন তিনি ফিরে আসতেন, he came with a dozen of coconuts, তিনি প্রায় ফিরে আসতেন এক ডজন নারকেল নিয়ে, টাইড যেটা বাঁধা থাকতো টুগেদার একসাথে, থ্রোন ওভার হিজ শোল্ডার, তার কাঁধের পিছন দিক থেকে, and then he would have his breakfast, তারপরে তিনি তার প্রাতরাশ সারতেন। This remained his routine, এটা তার রুটিন রয়ে গিয়েছিল। Even when he was in his late 60s, যখন তার বয়সটা 60-এর শেষের দিকে চলে গিয়েছিল, তখন পর্যন্ত এটা তার রুটিন রয়ে গিয়েছিল। লাস্ট stanza, I have throughout my life, আমি আমার সমগ্র জীবন ধরে try to emulate কথার অর্থ হলো imitate, অনুসরণ করার চেষ্টা করা, follow my father, আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি in my own world of science and technology, যেটা আমি প্রথমে বলেছিলাম, আমার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতে আমি আমার বাবাকে অনুসরণ করেছি। তিনি তার বাবাই তার জীবনের আদর্শ ছিল, যেটা তিনি অপকরে স্বীকার করছেন। I have endeavored, আমি প্রচেষ্টা চালিয়েছি টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করতে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, সেই প্রাথমিক সত্যতা, রিভিল টু মি, যেটা আমার কাছে প্রকাশ করা হতো বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা। সেই ধর্মের বিষয় হোক বা জীবনের মূল্যবোধই হোক, যা কিছু বিষয়গুলো তার বাবা তাকে বলতেন, সেগুলো তিনি অনুধাবন করার চেষ্টা করতেন। and feel convinced that, এবং আমি নিশ্চিত বোধ করতাম, there exists a divine power, একটা স্বর্গীয় সত্তা কাজ করছে, that can lift one up from confusion, যেটা একজনকে বিভ্রান্তি থেকে তুলে ধরতে পারে, মাইজারি মানে কষ্ট থেকে, and melancholy বিষণ্ণতা থেকে, and failure এবং ব্যর্থতা থেকে, and guide one to one's true place, একজনকে তার সত্যের দিকে ধাবিত করে নিয়ে যায়। and once an individual severs his emotional and physical bond, এবং কোনো মানুষ যদি তার আবেগগত এবং তার যে শারীরিক বন্ধনটা যদি তিনি একবার বিচ্ছিন্ন করতে পারেন, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, তিনি তখন স্বাধীনতা, ফ্রিডম বলতে এখানে স্বাধীনতা বলতে আমাদের মানসিক যে স্বাধীন হওয়া, মানসিক শান্তির কথা বোঝানোর চেষ্টা করছে, সেটা এবং সুখ, সেটা আমরা খুঁজে পাবো। পৃথিবীতে নোবডি ইজ হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড ইন ট্রু সেন্স অফ টার্ম, পৃথিবীতে কেউ এখানে আমরা সুখী নয়, কারণ মানুষ মানে তাকে কিছু না কিছু দায়িত্ব, তাকে কিছু না কিছু কর্তব্য তাকে পালন করতে হবে, এবং সে কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে সে প্রত্যেকটা মুহূর্তে চলে, এবং সেই প্রত্যেকটা মুহূর্তে তাকে সমস্যা তাকে নানা রকমভাবে কিন্তু জর্জরিত করে তোলে, এবং তখনই আমরা সেই সমস্যা থেকে অব্যাহতি পাবো যখন আমরা এই যে আমাদের যে শারীরিক বন্ধনটা রয়েছে এবং আমাদের যে আবেগগত বন্ধন আছে, এই বন্ধন থেকে যখন আমরা সম্পূর্ণভাবে আমরা মুক্তি পাবো। সেই মুক্তিটা আমাদের তখনই আসবে যখন আমরা এই পার্থিব জগৎ থেকে আমরা পরিত্যাগ করবো, তখনই আমাদের শান্তি আসবে। আদারওয়াইজ আমাদের মধ্যে সমস্যা থাকবে, এবং সমস্যা থাকা মানে সেই সমস্যাটা সমাধানও আমাদেরকে করে নিতে হবে নিজেদের মতো করে, এবং আমরা সেই সমাধানটা খোঁজার চেষ্টা করবো সমস্যার পরিবর্তে। সো দিস ওয়াজ দ্য টপিক রিটেন বাই এপিজে আব্দুল কালাম। এইটাই ছিল এপিজে আব্দুল কালামের নিজের লেখা টপিক, এবং আমি চাইবো যে তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে প্রত্যেকেই এই উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফি, এটা একবার তোমরা পড়বে, কারণ এটা প্রত্যেকের জীবনে একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। দ্যাটস অল হোয়াট আই ওয়ান্টেড টু সে। থ্যাংক ইউ এভরিবডি।